হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশের যে ধারাবাহিক আলোচনা চলছে, আজ তার চতুর্থ তথা শেষ পর্ব। বাকি তিনটি পর্বের মতোই এই পর্বেও পাঠ্যাংশের ব্যাখ্যা শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব। চলে আসছি আজকের পাঠে। আগের তিনটি পর্বে আমরা দেখেছি মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার দরবারে তার বিশিষ্ট সভাসদেরা এবং ইংরেজ প্রতিনিধি ও ফরাসি বণিকদের প্রতিনিধি উপস্থিত। দুটি গোপন পত্র ফাঁস করে নবাব প্রমাণ করে দেন যে ওয়াটস তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত এবং সেই অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এরপর সভাসদদের মধ্যে নবাবকে নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়। তাদের বিরুদ্ধেও, বিশেষ করে নবাবের সেপাহসালার মীর জাফরের বিরুদ্ধেও ষড়যন্ত্রে লিপ্ত থাকার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও নবাব তার সভাসদদের কাছে বিনীত অনুরোধ জানান এই বিবাদ ভুলে, নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে দেশের জন্য নবাবের সঙ্গে হাত মেলাতে। আপাতভাবে সকলেই এই সন্ধি প্রস্তাব মেনে নেন এবং নবাবের আদেশে পলাশীর প্রান্তরে যাওয়ার জন্য প্রস্তুত হন। এরপর থেকে আজকের পর্ব শুরু হচ্ছে। তার আগে বলে নিই, যদি মনে হয় এই আলোচনাগুলি তোমাদের কাজে লাগছে এবং এরকম আলোচনা আরও পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। চলে আসছি আজকের পাঠ্যাংশে। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, গোলাম হোসেন। জাহাপনা, সিংহাসন কি টলছে? না জাহাপনা, ভালো করে দেখো তো। দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। সভাসদেরা সকলে বিদায় নিলে নবাব এবং গোলাম হোসেন দুজনেই গভীরভাবে সিংহাসনটিকে নিরীক্ষণ করতে লাগলেন। এই সময় দরবারে প্রবেশ করেন সিরাজদৌল্লার মাসি ঘসেটি বেগম। তিনি বলেন, ওখানে কি দেখছো? নিজের বিবেকের দিকে দেখো। ঘসেটি বেগমের এই প্রশ্নের উত্তরে সিরাজ বলেন, কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন, ও আপনি? কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। নবাবের অবসরের বড়ই অভাব না? বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দী, শওকতজং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই। এখনো বিপদের ভয়? কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। তেমনি দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন? সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করো, পরে এর প্রশ্ন এবং উত্তর বলে দেব। অকারণে নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও দস্যু? মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে লুৎফা ছুটিয়ে আসিল। এই ঘসেটি বেগম হলেন নবাব সিরাজদৌল্লার বড় মাসি, যার প্রকৃত নাম মেহেরুন্নিসা। সিরাজদৌল্লার সিংহাসনে বসা
তিনি একেবারেই সহ্য করতে পারেননি। সেজন্য তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন, যে ষড়যন্ত্রের কথা জেনে নবাব তাকে তার মতিঝিলের প্রাসাদ থেকে নিজের প্রাসাদে নিয়ে এসে নজরবন্দি করে রাখেন। ফলে সেই প্রতিহিংসা পরায়ণা নারী নবাবকে অভিসম্পাতে জর্জরিত করে তুলেছেন। যে চরম অভিশাপ কানে যেতেই নবাবের মহিষী লুৎফা অর্থাৎ লুৎফুন্নিসা বেগম ছুটে আসেন এবং বলেন, মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা। নবাব মহিষী নই মা, তোমার কন্যা ঘসেটি। নবাব মহিষী নও? আজ ভাবছ খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে। লুৎফা, নবাব? ঘসেটি, নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব। বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। লুৎফা, জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। ঘসেটি, এখনো আশা, সময় আসবে। লুৎফা, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি, তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছ না কখনো বুঝতে চেয়েছ? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাকপুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? সিরাজ, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা, নবাব, জাহাপনা। সিরাজ, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। ঘসেটি, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ, আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। এই লাইনটিও ইম্পর্টেন্ট। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, নবাব, জাহাপনা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। ঘসেটি, আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমিনা কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ, বলতে পারো লুৎফা, ওই ঘসেটি বেগম মানবী না দানবী? লুৎফা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। সিরাজ, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনি অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনি নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। লুৎফা, চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশীর পর। পলাশী? সে কি জাহাপনা? তুমি এখনো শুনোনি? পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। লুৎফা, পলাশী? সিরাজ, পলাশী,
লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকত, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। এখানে এই নাট্যাংশের সমাপ্তি। এই শেষ অংশটুকুতে আমরা দেখলাম সভাসদদের বিদায়ের পর দরবারে ঘসেটি বেগমের প্রবেশ, যে ঘসেটি বেগম নবাবের প্রতি তীব্র বিদ্বেষ এবং প্রতিহিংসার জ্বালায় জর্জরিত। নবাবকে অভিসম্পাত করতে করতে তিনি বিদায় নেন। ঘসেটি বেগমের এই অভিসম্পাত শুনেই ছুটে আসেন লুৎফুন্নিসা বেগম, অর্থাৎ সিরাজের মহিষী লুৎফা। তার সঙ্গে নবাবের একদম শেষের কথাবার্তায় পরিষ্কার হয়ে যায় যে পলাশির প্রান্তরে যে যুদ্ধ হতে চলেছে সেই যুদ্ধ সম্পর্কে নবাব সিরাজদৌল্লা নিজেই কতখানি সংশয় রয়েছে, কারণ ঘরে বাইরে এই ষড়যন্ত্রের মধ্যে তিনি যে কি অসম্ভব বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছেন, তার এবং এই বাংলার ভবিষ্যৎ যে কোথায় যেতে চলেছে তারই আগাম ইঙ্গিত তিনি এই শেষের অংশটুকুতে দিয়ে রাখলেন। এবারে প্রশ্নোত্তরের পালা। দেখো 91 পৃষ্ঠায় যে লাইনটি বলেছিলাম, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। অভাগাকে তিনি কাকে এই কথা বলেছিলেন? প্রসঙ্গ নির্দেশ করো। এখানে নিজেকে অভাগা বলছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। এই কথাটি তিনি বলেছেন তার মাসি ঘসেটি বেগমের উদ্দেশ্যে। নবাব সিরাজদৌল্লার সিংহাসনে আরোহণ তার বেশিরভাগ আত্মীয় স্বজনই মেনে নিতে পারেননি, যাদের মধ্যে একেবারে প্রথম সারিতে ছিলেন তার এই বড় মাসি ঘসেটি বেগম। ফলে প্রথম থেকেই তিনি নবাবের বিরোধিতা করে এসেছেন এবং তার দেওয়ান এবং অন্যান্য সভাসদদের সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত থেকেছেন। সেই ষড়যন্ত্রের কথা জানতে পেরেই নবাব ঘসেটি বেগমকে তার মতিঝিল প্রাসাদ থেকে নিয়ে এসে নিজের প্রাসাদে নজরবন্দি করে রেখেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। সেই কথারই উল্লেখ করে ঘসেটি বেগম সিরাজদৌল্লাকে তীব্র কটূক্তি এবং অভিসম্পাত করতে থাকেন। এই প্রসঙ্গে নবাব তার মাসিকে এই কথাগুলি বলেছিলেন। এরপর পরের পৃষ্ঠায় দেখো, এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্যে সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে, অথবা পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। এই দুটি লাইনই তুলে দিয়ে প্রসঙ্গ এবং তাৎপর্য নির্দেশ করো, অথবা কে কাকে বলেছেন অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দুটি লাইন একই সঙ্গে বললাম এই কারণে যে প্রসঙ্গ একই হবে, শুধু তাৎপর্য বা অন্তর্নিহিত অর্থ আলাদা হবে, আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে আসি প্রসঙ্গে। নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রকারিণীদের মধ্যে একেবারে প্রথম সারিতে ছিলেন তার বড় মাসি ঘসেটি বেগম। তাই নিজের দেওয়ান এবং অন্যান্য সভাসদদের সঙ্গে হাত মিলিয়ে তিনি চেয়েছিলেন নবাবকে ক্ষমতাচ্যুত করতে। তার এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেই নবাব তাকে তার মতিঝিল প্রাসাদ থেকে নিজের প্রাসাদে নিয়ে আসেন এবং নজরবন্দি করে রাখেন। ফলে ঘসেটি বেগম নবাবের বিরুদ্ধে প্রতিহিংসার আগুনে জ্বলছিলেন। সাংঘাতিক বিদ্বেষে দিশেহারা হয়ে তিনি নবাবকে কঠিন বাক্যবাণে এবং অভিসম্পাতে জর্জরিত করে তুলেছিলেন। ঘসেটি বেগমের চরম অভিসম্পাতের কথা শুনে নবাবের বেগম লুৎফুন্নিসা ছুটে আসেন। তার সামনেও ঘসেটি বেগম যখন একই রকমভাবে তাকে তিরস্কার করতে থাকেন, অভিশাপ দিতে থাকেন, তখন নবাব একসময় ধৈর্য হারিয়ে বলে ফেলেন তিনিও বিদ্রোহিণীকে ক্ষমা করবেন না এবং তাকে এতদিন মায়ের মতোই মায়ের পাশে রেখেছিলেন, এইবার তাকে হয়তো তিনিও চরম শাস্তি দেবেন। নবাব মহিষী লুৎফুন্নিসা সে কথায় আর্তনাদ করে নবাবকে সম্বোধন করেন। সেই সময় নবাব এই কথাগুলি বলেছিলেন। আর যদি পারি না শুধু আমি কঠোর নই বলে এই লাইনটি তুলে দিয়ে প্রসঙ্গ জিজ্ঞেস করা হয়, তাহলে আগের যেটুকু বললাম সেটুকু বলে শুধু শেষ লাইনটি পাল্টে দিয়ে বলতে হবে,
তার মাসির এমন স্পর্ধাকে তিনি যে চাইলেই স্তব্ধ করে দিতে পারেন, শুধুমাত্র দয়া মায়া দুর্বলতার কারণে তিনি তা পারছেন না, সে কথা বোঝাতেই তিনি এই উক্তি করেছিলেন। এবারে তাৎপর্য। আলীবর্দী খাঁ তার প্রিয় নাতি সিরাজদৌল্লাকে সিংহাসনের উত্তরাধিকার করে যাওয়া যারা মেনে নিতে পারছিলেন না, তাদের মধ্যে অন্যতম ছিলেন তার বড় মাসি ঘসেটি বেগম। ফলে প্রথম থেকেই তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তার অন্যান্য আত্মীয় স্বজনরা যারাও নিজেদের স্বার্থের খাতিরে নবাবের বিরোধিতা করছিলেন, তারা সকলে মিলে ঘরে বাইরে নবাবকে একদিকে যেমন একের পর এক তার দিকে অভিযোগের তীর ছুঁড়েছিলেন, তেমনি দেশবাসীর কাছে তার নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে তার ভাবমূর্তিকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। এইভাবে দিনের পর দিন ঘরে বাইরে তিরস্কার সহ্য করতে করতে নবাব সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন। আসলে তিনিও যে রক্ত মাংসের মানুষ, সিংহাসনে বসার জন্যে যে চরম মূল্য তাকে দিতে হচ্ছিল প্রতিনিয়ত, তারই হতাশা তার বেগমের কাছে এই মুহূর্তে ফুটে উঠেছে এই উক্তির মধ্যে দিয়ে। এটাই এই উক্তির তাৎপর্য। আর যদি পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে এর তাৎপর্য বলতে বলা হয়, তাহলে তার ভাবমূর্তি মাটিতে মিশিয়ে দিয়েছিল ওই পর্যন্ত বলে তারপর উল্লেখ করতে হবে এই সব ষড়যন্ত্রকারীদের তিনি চাইলেই কঠোর শাস্তি দিয়ে দমন করতে পারতেন, কিন্তু তার মধ্যে বিবেক, মানবিকতা, এই ধরনের মানবীয় দুর্বলতাগুলি বিদ্যমান ছিল। ফলে তিনি অতিরিক্ত নির্মম হতে পারতেন না, পরের যন্ত্রণায় তার মন কেঁদে উঠত। সেই কারণেই তিনি এদের মুখ বন্ধ করতে পারেননি। এই অন্তর্দ্বন্দ্বের যন্ত্রণাতেই তার প্রাণ কেঁদে উঠেছিল, সে কথাই এখানে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন একেবারে শেষের পাতায় দেখো, এইবার হয়তো শেষ যুদ্ধ। এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, কোন যুদ্ধের কথা বলা হচ্ছে, কে কাকে এই কথা বলেছিলেন, কেন বলেছিলেন? এই কথাটি বলেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা তার মহিষী বেগম লুৎফুন্নিসাকে। শেষ যুদ্ধ বলতে পলাশীর প্রান্তরে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ সংঘটিত হতে চলেছিল, সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। এই যুদ্ধ যে তার জীবনের অন্যতম নির্ণায়ক যুদ্ধ হতে চলেছে, সেটা তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন। যদি এই যুদ্ধে তিনি জয়ী হন, তাহলে তিনি হয়তো তার অন্যান্য শত্রুদের দমন করতে পারতেন এবং বাংলার স্বাধীনতা রক্ষা করে নির্বিঘ্নে দেশ শাসন করতে পারতেন। কিন্তু যদি এই যুদ্ধে তার পরাজয় ঘটে, তাহলে যে বাংলার নবাবী তার জীবন এবং একই সঙ্গে এদেশের স্বাধীনতা ধূলিসাৎ হতে চলেছে, সেটাও তিনি খুব ভালো করেই জানতেন। ভাগ্যের সেই লিখনও তিনি আগে থেকেই পড়তে পেরেছিলেন। সেই জন্যেই জয়ী হন অথবা পরাজিতই হন, এই যুদ্ধই যে তার জীবনের শেষ যুদ্ধ হতে চলেছে, সেই ইঙ্গিতই তিনি তার বেগমকে দিয়েছিলেন। শেষ প্রশ্ন, একেবারে শেষ লাইনটি দেখো, তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। উক্তিটি কে করেছিলেন, কার বুকে রক্তের তৃষা, প্রসঙ্গ ও তাৎপর্য নির্দেশ করো। এই উক্তিটিও করেছিলেন স্বয়ং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। এখানে তার বুকে বলতে পলাশীর কথা বোঝানো হয়েছে। প্রসঙ্গ, মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার দরবারে ইংরেজদের আক্রমণের সম্ভাবনার কথা বলে নবাব তার বিরুদ্ধ পক্ষের সভাসদদের দেশের এই দুর্দিনে একত্রিত হয়ে তার পক্ষে লড়াই করার যে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে পলাশীর প্রান্তরে মিলিত হবার প্রতিশ্রুতি দিয়ে দরবার ত্যাগ করেন। এরপর ঘসেটি বেগম দরবারে প্রবেশ করে নবাবকে তীব্র বাক্যবাণ এবং অভিশাপে জর্জরিত করে তোলেন। তার মহিষী বেগম লুৎফুন্নিসা তা সহ্য করতে না পেরে
দরবারে আসেন এবং নবাবের সঙ্গে তার এই বিষয়ে আবেগপূর্ণ কথাবার্তা চলতে থাকে। সেই সময় নবাব তার বেগমকে জানান যে পলাশীর প্রান্তরে আবার যুদ্ধ হতে চলেছে এবং এই যুদ্ধই হয়তো তার জীবনের শেষ যুদ্ধ হবে। এরকম সময়ে তিনি এই উক্তিটি করেছিলেন। তাৎপর্য: নদিয়া জেলার ভাগীরথীর পূর্ব তীরে পলাশী নামক যে স্থান রয়েছে তা বাংলার ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত, কারণ এখানেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয় তাতেই এদেশের স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল। এই পলাশী নামকরণের একটা বিশেষ কারণ ছিল। একসময় লাল রঙের পলাশ ফুলে রঙিন হয়ে থাকত এই পলাশীর প্রান্তর। সেই কারণেই এই স্থানের নাম হয়েছিল পলাশী। সেইখানেই নবাব তার শেষ যুদ্ধের যে ফলাফল আশঙ্কা করছেন তাতে যে প্রচুর রক্তক্ষয় হবে সে বিষয়ে তিনি নিশ্চিত। তাই তার কল্পনায় আজ পলাশীর রং ও রক্তের রং একাকার হয়ে ধরা দিয়েছে। তাই নবাবের মনে হয়েছে পলাশীর রঙে রাঙা পলাশীর রক্ত পিপাসা যেন এখনো মেটেনি, কিন্তু তিনি বুঝতে পারছেন না সে কার রক্ত চায়, তার স্বদেশবাসীর না বিদেশি শত্রু। যারই হোক, রক্তে রাঙা যে সে হতে চলেছে, তার এই রক্তের পিপাসা যে মিটতে চলেছে সে বিষয়ে আর কোনো সংশয়ের অবকাশ নেই। সেই জন্যেই পলাশীকে তিনি রাক্ষসী পলাশী বলে অভিহিত করেছেন। নবাব সিরাজদৌল্লার শেষের এই হাহাকারপূর্ণ মন্তব্যে তার ক্ষতবিক্ষত হৃদয়ের অন্তর্দ্বন্দ্ব ও যন্ত্রণাই প্রকাশ পেয়েছে। এখানেই তার এই উক্তির তাৎপর্য। 4টি পর্বের মাধ্যমে সিরাজদৌল্লা নাট্যাংশের ব্যাখ্যা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করলাম। এছাড়াও বিভিন্ন পাত্রপাত্রীদের চরিত্র, নামকরণ ইত্যাদি আরও 2-1টি প্রশ্ন বাকি রয়ে গেল, সেগুলিও পরবর্তীকালে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই আলোচনাগুলির মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিছুটা সহজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরে আসব। আজকের মতো টাটা।